আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে। আমরা শেষ পর্বটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পুরোপুরি শেষ করিয়ে দিব এটা, চলো আমরা দেখিনি। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়। মানে এখন এই যে আব্দুর রহমানকে যে বলল যে আমি খেতে পারি না, আমি কত খাবো, আমি তো অনেক বেশি খেতে পারি না, তো এজন্য বলতেছে। তো এখন আব্দুর রহমান মানে ওনাকে অভয় দিয়ে বলতেছে যে আসলে আপনি কিভাবেই বা খাবেন, কাবুলের আবহাওয়া তো ভালো না, কাবুলের আবহাওয়াগুলো তেমন ভালো না, পানি তো পানি নয়, মানে পানিগুলোও ভালো না। সে যেন গলানো পাথর, মানে পানিগুলো যেমন কি পাথরের মতো, বরফের গলানো পাথরের মতো। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। মানে পেটের মধ্যে গিয়ে পানিগুলো পড়লে বরফের মতো জমে যাবে, আমার মনে হয় না পেট থেকে বের হয়। তো পেট খালি না হলে খাবে কিভাবে? কাবুলের হাওয়াও তো হাওয়া নয়, আতশবাজির হলকা। তো এখানে বলতেছে এই যে কাবুল শহর আছে যেখানে ওরা দুজনই থাকতেছে, তো সেটার আবহাওয়াটা ভালো না। দিনের যে আবহাওয়াটা সেটা আতশবাজির হলকার মতো, মানে আবহাওয়াটা খুবই বাজে। মানুষের খিদে হবেই বা কি করে? তো এখন ও বলতেছে তাহলে মানুষের খিদে লাগবেই বা কিভাবে, মানে লেখককে বলতেছে আর কি। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞাসা করলো, হুজুর কখনো পানছির গিয়েছেন? মানে লেখকের দিকে না তাকিয়েই আব্দুর রহমান জিজ্ঞেস করলো কোনোদিন কোথায় গিয়েছেন? পানছির। পানছির কোথায় সেটা আমরা এখন দেখব। সে আবার কোথায়? লেখক বললো সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান। খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে দেখবে। তাহলে পানছির কোথায় অবস্থিত? উত্তর আফগানিস্তানে। আমার দেশ মানে আব্দুর রহমানের দেশ এটা। সে কি জায়গা! তো মাতৃভূমির প্রতি সবারই আসলে একটা মায়া থাকে। আমি আমার দেশকে খুবই ভালোবাসি, আমি আমার গ্রামীণ পরিবেশকে খুবই ভালোবাসি। তো এইভাবে সকলেরই তার মাতৃভূমির প্রতি একটা আলাদা টান থাকে। একটা আস্ত দুম্বা খেয়ে এক ডোক পানি খান, মানে বলতেছে আপনি যদি একটা আস্ত দুম্বা খান এবং দুম্বা খাওয়ার পর আপনি ওইখানে পানছিরের এক ঢোক পানি খান, আবার খিদে পাবে, মানে আপনার আবার খিদে লাগবে, পরিবেশটা এত ভালো। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মানে আপনি যদি পানছিরে আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা দম নিন, মনে হবে তজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। মানে তজি ঘোড়া মানে যে ঘোড়াগুলো অনেক বেশি দৌড়াতে পারে, ওই রকম ঘোড়ার সাথে বাজি রেখে আপনি দৌড়াতে পারবেন যদি আপনি একবার পানছিরে একবার নিঃশ্বাস নেন, মানে আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন। পানছিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, মানে বলতেছে পানছিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। মানে বলতেছে পানছিরের মানুষ এত শক্তিশালী, এত সতেজ যে তারা হাঁটে যে সেটা মনে হয় যে তারা উড়ে চলে যাচ্ছে। মানে আপনি যদি একটা লোককে কোনো একটা বস্তা দেন, দেখবেন যে সে এটা আলগাইতেই পারছে না, কিন্তু পানছিরের মানুষ দেখবেন যে সেটা নিয়ে অনায়াসে চলে যাচ্ছে। শীতকালে সে কি বরফ পড়ে, মানে পানছিরে সে কি বরফ পড়ে। মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়, মানে বরফে সবকিছু ঢেকে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, মানে সব কিছুর কাজ বন্ধ, বরফের তলায় রাস্তাটা চাপা পড়ে যায়। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না, মানে বাড়ি থেকে যে বের হবে সেটার কথাই আসে না। আহা সে কি আরাম, মানে সে কি মনোরম, কোনো কাজই করতে হচ্ছে না। লোহার বারকেশে আঙ্গর জ্বালিয়ে, মানে লোহার বারকেশ মানে লোহার একটা থালার মধ্যে কিছু কাঠ কয়লা দিয়ে জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে, মানে তার উপর ছাইয়ের ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে, মানে আপনি কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে, মানে আপনি জানালার ধারে গিয়ে বসবেন। এরকম কিছু গরম কিছু জ্বালিয়ে দেওয়ার পর আপনি কম্বল নিয়ে জানালার ঢাকে গিয়ে বসবেন। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বরফ পড়ছেই। আপনি বসে আছেন আর দেখছেন চৈতর বরফ বরাদ, মানে এটা অর্থ হলো যে কি রকম বরফ পড়ে সেটা দেখবেন, মানে কত রকম করে বরফ পড়তে পারে সেটা আপনি দেখবেন। এটার অর্থ কিন্তু পাশেই দেওয়া আছে, মানে কি রকম করে, মানে কত ধরনের বরফ পড়ে সেটা দেখবেন। তো বলতেছে এতদিন মানে বরফ পড়া যেটা সেটা আপনি দেখতে থাকবেন। আমি বললাম মানে লেখক এখন একটু মজা করে বলবেন ওর সাথে, যে মজা করবে 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো, মানে কি আমি কি কিছু খাবো দাবো না, আমি কিছু করবো না, কাজ করবো না, আমি কি 7 দিন বসেই থাকবো? আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালেন যে, মানে আব্দুর রহমান এখন কি করছে, লেখকের দিকে একটু করুণভাবে তাকালেন। মনে হলো এরকম বেরসিক পাল্লায়, মানে এরকম বেরসিক যার ভিতর মানে রসকস নাই, মানে যে যার ভিতর মজা নাই, এরকম মানুষের পাল্লায় সে আর জীবনে আর কখনো অতটা অপদস্থ হয়নি, মানে এরকম মানুষের পাল্লায় ও আর কখনো পড়েনি। ম্লান হেসে বললো, একটু মলিনভাবে হেসে বললো, মানে সুন্দর করে হেসে বললো, একবার আসুন জানালার পাশে বসুন। মানে বলতেছে যে একবার আপনি আসুন জানালার পাশে বসুন, দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, মানে ওভার কনফিডেন্সে সে কথাটা বললো যে আপনার যদি ওইটা পছন্দ না হয় আমার গলা তো আছে, আপনি আমার গর্দানটা ফেলে দিয়ে খেই তুলে নিয়ে বলল। মানে তার কথা এটা শেষ না হতেই সে আরেকটা বলল, সে কত রকমের বরফ পড়ে, যে অনেক রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো, মানে অনেক ধরনের, কখনো সোজা পড়ে, কখনো ছেড়ে ছেড়ে পড়ে, কখনো দলা হয়ে পড়ে, এরকম। তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, মানে তার এই যে বরফ পড়তেছে তার মাঝখানে মাঝখানে ছোট ছোট জায়গায় যে দিক দিয়ে বরফ পড়তেছে ওই দিক দিয়ে আসমান জমিনগুলো একটু মোটামুটি দেখা যায়। কখনো ঘুরঘুরটি ঘন,
চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, মানে চোখের সামনে যখন পড়ে তখন একেবারে মনে হয় যে কিছুই দেখা যায় না। কখনো বায় জোর বাতাস, মানে কখনো আবার অনেক জোরে বাতাস বয়, প্রচন্ড ঝড় দেখা যায় বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চুরকি চালিয়ে দিয়েছে, মানে বা এমন ভাবে পড়ছে যে ধরো একটার উপর একটা যদি রেখে এটাকে যদি ঘোরানো হয়, ঘুরালে বরফগুলো আমরা যদি কোনো কিছুর উপর রেখে এরকম পানি দিয়ে ঘুরাই তাহলে পানিগুলো যেভাবে ছিটিয়ে পড়বে ওইরকম বরফের গুঁড়ো ডাইনে মানে ডান দিকে বাঁয়ে উপরে নিচে এলো পাতারি ছুটাছুটি লাগলো, হু হু করে, কখনো একমুখে হয়ে, তো কেমন করে হু হু করে, কখনো একমুখী হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, মানে তেজি ঘোড়া যেমন আছে অনেক দূরে চলতে পারে সেরকম ঘোড়াকেও হার মানাবে এরকম এলোপাতারি বরফগুলো যখন এভাবে ঘুরে 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 পড়ে তখন। মানে এটা কেন বলছে, ধরো একটা গাছ, সে গাছের মধ্যে পাতার মধ্যে বা ডালের মধ্যে অনেকগুলো কি জমেছে, বরফ জমেছে। তো এখন অনেক জোরে বাতাস বাজছে না, বাতাস বাওয়ার কারণে এই গাছের মধ্যে যখন বাতাসগুলো লাগছে তখন গাছের যে বরফগুলো সেগুলো বিভিন্ন দিকে উড়ে উড়ে গিয়ে পড়তেছে। তো এই অবস্থাকে এখানে বলতেছে যে বরফগুলো তেজি ঘোড়াকে হার মানাবে। কখনো সব গুটগুটে অন্ধকার, কখনো একেবারে অন্ধকার হয়ে যায়, শুধু শুনতে পাবেন শোঁ শোঁ, মানে এখানে বলতেছে এইরকম শব্দ করে বরফগুলো পড়ে। তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সৃষ্টির শব্দ, মানে তো সেখানে একটা রেল লাইন আছে, রেল লাইন দিয়ে যে ট্রেনটা যায় সে ট্রেনটার নাম কি ছিল, দারুল আমানের যে ট্রেনটা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে, সেটার ইঞ্জিনের যে শব্দটা সেটা মাঝে মধ্যে শোনা যায়। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, মানে এরকম ঝড়ের মধ্যে যদি কোনোদিন আপনি বাইরে থাকেন তাহলে আপনার রক্ষা নাই, মৃত্যু নিশ্চিত। কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, মানে কোথা থেকে কোথায় যে আপনাকে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, মানে না হয় আপনি বরফের উপর বেহুশ হয়ে পড়ে যাবেন, তারই উপর জমে যাবে 6 হাত উঁচু বরফের কম্বল, মানে কম্বল বলছে এটা আক্ষরিক অর্থে, তো তার উপর 6 হাতের মতো আপনার উপর বরফ জমে যাবে, কম্বলের মতো হয়ে জমে যাবে, গদা গদা পাজা পাজা বরফ জমে যাবে, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো দেয়। তো এখানে এটা আক্ষরিক অর্থে আসছে, আসলে বাস্তব অর্থে কখনো আমি জানি না এরকম হয় কিনা, উপরে 6 হাত বরফ থাকলে নিচে কি দিবে, তো এটা হয়তো এমনি সেখানে লোক মুখে প্রচলিত কোনো কথা হতে পারে। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গেছে, তো এরকম বরফের নিচে 2 দিন পরে জ্যান্ত পাওয়া যায় কিনা আসলে আমি জানি না, কিন্তু এরকম এগুলো হয়তো ওইখানের লোকমুখে প্রচলিত কথা, মানে ওইখানের আবহাওয়া যে ভালো, খুবই ভালো সেটা এখানে বোঝাচ্ছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, মানে এরকম আপনার যদি একদিন ঘুম ভাঙে হুট করে দেখবেন যে বরফ পড়া বন্ধ হয়ে গেছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, সে রোশনির দিকে চোখ মেলে তাকানো যায় না, মানে বরফের উপর যখন সূর্য পড়ে সেটা রিফ্লেক্ট করে, তো রিফ্লেক্ট করলে কি হয় সেটার দিকে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, কি পাওয়া যায়, কালো চশমা, কেন, কারণ রিফ্লেক্ট করলে তুমি ভালো করে তাকাতে পারবে না, তাই পরে তখন বেরোবেন, মানে তাহলে আপনি যদি বের হতে চান বা বেড়াতে চান তাহলে ওইগুলো পরে বের হতে হবে। যে হাওয়ায় দম নিয়ে বুক ভরবেন তাতে এক রত্তিও ধুলো নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, মানে সেখানের যে মনোরম যে পরিবেশ সেটার কথা বলছে। আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে, মানে যখন একবার দম নিবে তখন একেবারে অনেক পুরো শরীরটা শীতল হয়ে যাবে, অনেক মনোরম ভালো লাগবে, কিন্তু যখন নিঃশ্বাসটা বের হবে শরীরের ভিতরে থাকা ময়লাগুলো ঝেঁটিয়ে বের করে ফেলবে। দম নেবেন ছাতি এক বৃহৎ, মানে আপনি যদি দম নেন, আমরা যেহেতু আমরা নিঃশ্বাস নিলে আমাদের বুকটা ফুলে যায়, এখানে ছাতি বলতে বুককে বোঝানো হচ্ছে, ছাতি বলতে ওই ছাতা না, এক ছাতি কি হবে, এক বৃহৎ ফুলে যাবে, ফুলে উঠবে। দম ফেলবেন এক বৃহৎ নেমে যাবে, মানে আমরা যখন একবারে একটা স্বস্তির নিঃশ্বাস নিই সেরকম হবে। এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, মানে কত বছর, 1 বছর আয়ু বাড়বে, এগুলো আক্ষরিক অর্থে বলছে যে এত মনোরম পরিবেশ যে আপনি একবার নিঃশ্বাস নিলে আপনার 1 বছর আয়ু বাড়বে। একবার দম ফেলাতে 100টা, কয়টা, 100টা, খুবই গুরুত্বপূর্ণ, বেমারি মানে রোগ বেরিয়ে যাবে, মানে আপনি যদি একবার দম ফেলেন তাহলে এরকম 100টা বেমারি মানে 100টা রোগ বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন, মানে এখন বলতেছে মানে সেখান থেকে ফিরে এসে যদি আপনি একটা আস্ত দুম্বা খেতে না পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলবো, মানে তখন বলছে যে কি আপনি আমার গর্দান নিয়ে ফেলেন, এখন বলতেছে আপনি আমার গোফ কামিয়ে ফেলে বা আমি আমার গোফ ফেলে দিব। তো যারা গোফ রাখে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সহজে কামায় না, আপনি লাখ টাকা দিলেও সেটা ফেলবে না। আজ যা রান্না করেছিলাম তার ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন, মানে আজকে যে খাবার আপনাকে দিয়েছি তার যদি ডাবলও দিই তাও আপনি দেখবেন যে খিদের চোটে আমাকে কতল মানে মেরে ফেলতে আসবেন সেরকম।
আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, মানে হ্যাঁ ঠিক আছে আব্দুর রহমান তোমার কথাটাই ঠিক, সই মানে ঠিক, শীতকালটা আমি পানছিঁড়েই কাটাবো। বলছে আমি শীতকালটা তোমার এলাকায় কাটাবো, ওইখানেই যাব। আব্দুর রহমান গদগদ হয়ে বললেন, মানে আব্দুর রহমান বললেন যে সে বড় খুশির বাত হবে হুজুর, মানে সে বড় খুশির সংবাদ হবে হুজুর, মানে গদগদ করে, এটা একটু ভালো করে দেখবে, গদগদ করে হয়ে বললেন, মানে একটু বড় চোখ মুখ বড় করে বললেন, হ্যাঁ হুজুর এটা খুবই ভালো হবে। আমি বললাম তোমার খুশির জন্য নয়। এখন উনি ওকে একটু ট্রোল করে বলতেছে যে এটা তোমার খুশির জন্য না, আমার প্রাণ বাঁচানোর জন্য, কারণ নিজের প্রাণ বাঁচানোর জন্য। কেন যাবেন? আব্দুর রহমান ফেল করে আমার দিকে তাকালো, মানে এখন আব্দুর রহমান কি করছে, এরকম আবার চোখ করে তাকালো যে এটা কেমন বেরসিক মানুষের পাল্লায় পড়লাম, যে যার ভিতরে একটু রসকস বলতে কিছু নাই। আবার উনি কি করছে, এই যে উনি ওকে একটু আঘাত করে ফেলছে, মানে একটু কুটো কথা বলে ফেলছে, সেটার জন্য তিনি এই কথাটাকে রিকভার করার জন্য এই লাইনটা বলবে। আমি বুঝিয়ে বললাম, মানে তিনি বুঝাই বললেন যে তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও, এমন বলছে তুমি যদি পুরো শীতকালটা জানালার পাশে বসে কাটাও, আমার রান্না করবে কে, মানে আমার খাবার দাবারগুলো কে রান্না করবে? তো এখানে যে বিষয়টা বলতেছে যে হুজুর মূলত নিজের প্রাণ বাঁচানোর জন্য, এটা হলে দুইটা কথা হতে পারে, যে যেমন ও অনেক বেশি খাবার রান্না করে, তো এখন ওইখানে গেলে ওনার খাবারের চাহিদাটা বাড়বে, এতে করে উনি বেঁচে যাবে। এবং আবার আরেকটা হতে পারে যে সেখানের আবহাওয়া অনেক ভালো, সেতে করে তিনি সুস্থ থাকবেন এবং ওনার ফ্রেশ থাকবেন উনি। তো এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবে। এখানে ওকে একটু কুটো কথা বলাতে আবার এখানে কি করেছে, সেটা রিকভার করেছে। এরপর আমরা যদি শব্দটিকা দেখি, নরদানব শব্দ অর্থটা ভালো করে দেখবে। বর্তমান কলা, মায়ানমারের একটা কলার জাত, খুবই গুরুত্বপূর্ণ। এরপর বুরুজ মানে গাল রাঙানো প্রসাধনী, বা গাল রাঙানোর প্রসাধনীকে কি বলা হয়, বুরুজ বলা হয়। এরপরে হলো যে পান্তুয়া, চিনির রসে ভেজানো রসগোল্লার মতো, তাগাদ, তম্বি, এগুলো একটু ভালো করে দেখবে এখানের মধ্যে। এরপরে পাঠ পরিচিতির যে অংশটা, যেমন সৈয়দ মুস্তফা আলী দেশ বিদেশ গ্রন্থের পঞ্চদশ অংশ থেকে এটি নিয়েছেন, পঞ্চদশ অংশ থেকে। এখানের মধ্যে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাও আমি নতুন বই থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে সেম, কোনো তেমন কিছু চেঞ্জ করে নাই। প্রবাস বন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতি ভাবতে শেখায়, মানে কিভাবে করে। এখানের মধ্যে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখবে। প্রথম লাইনটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে।